মানুষের জীবনে সবচেয়ে অমোঘ সত্য মৃত্যু। তবু মৃত্যুর অভিঘাত যখন আপনজনের ঘাড়ে এসে আঘাত হানে, তখন নিঃশ্বাস স্তব্ধ হয়ে যায়। পৃথিবী যেন হঠাৎ থেমে দাঁড়ায়। সায়নের সংসারে আজ সেই ঘূর্ণিঝড় নেমে এলো। জালালউদ্দিন সবার ওপরে ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলেন। দুপুরের রোদ তখন দপদপ করছে। তিনি চেয়ার থেকে উঠতে গিয়ে বুক চেপে ধরলেন। মুখ বিকৃত হলো যন্ত্রণায়। প্রীতি ছুটে গিয়ে চিৎকার করে ডাকলো। সায়ন ও স্বপ্না দৌড়ে এলো। মুহূর্তেই চারপাশ তোলপাড় হয়ে গেল। আব্বা, আব্বা, কি হলো? সায়নের গলা ফেটে যাচ্ছিল। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলো। কিন্তু নিয়তি এতটাই নির্মম যে পৌঁছাতে পৌঁছাতে ডাক্তার কেবল নিস্তব্ধ কণ্ঠে বলল, আমরা দুঃখিত। হার্ট অ্যাটাক ছিল মারাত্মক, বাঁচানো সম্ভব হয়নি। সেই মুহূর্তে সায়নের বুক ভেঙে গেল যেন। পৃথিবীর সমস্ত শব্দ নিঃশেষ হয়ে গিয়ে শুধু একটা করুণ স্তব্ধতা নেমে এলো। মনে হলো মাথার ওপরে দাঁড়িয়ে থাকা বটগাছ হঠাৎ উপড়ে পড়েছে, আশ্রয় ভেঙে চুরমার হয়ে গেছে। স্বপ্না বেগমের মুখ হা হয়ে গেল। তিনি কোনো শব্দ বের করতে পারলেন না। ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছিল শুধু। প্রীতি চুপচাপ দাঁড়িয়ে আছে, বুকের ভেতর অসহনীয় শূন্যতা। সে জানে এই মৃত্যু কেবল একজন মানুষের চলে যাওয়া নয়, বরং সংসারের ভরসা, শক্তি আর এক অবলম্বনের পতন। শোকের ভারে পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। কান্নার শব্দই একমাত্র প্রতিধ্বনি হয়ে বাজতে থাকলো। সায়ন নিথর চোখে বাবার মৃতদেহের দিকে তাকিয়ে রইল। তার ভেতরে ভেঙে যাওয়া, চুরমার হওয়া, অথচ বিশ্বাস করতে না পারা এক অস্থিরতা। মনে হলো পৃথিবীর আকাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেছে। মৃত্যুর পর 2 দিন পার হলো। জানাজা, দাফন, আত্মীয় স্বজনের ভিড় সবকিছু গলে গিয়ে ধীরে ধীরে দৈনন্দিন জীবন আবার তার পুরনো রূপে ফিরতে চাইছে। প্রীতি মেয়েকে খাওয়াচ্ছিল। তখনই সায়ন ফোনে কথা বলতে বলতে রুমের ভেতরে এসে বলে, ইন্টারভিউ দিয়েছিলাম, বলেছি দেখা করতে। মেবি চাকরি হয়ে যাবে। এটা তো খুশির খবর। এতদিনের দুশ্চিন্তার পর অবশেষে আলোর দেখা পাওয়া যাচ্ছে। সায়ন দীর্ঘশ্বাস ফেলল, তারপর প্রীতির দিকে তাকালো। আব্বা নেই, উনি থাকলে কত খুশি হতেন খবরটা শুনে। প্রীতি নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। ভেতরে যেন আশার আলো জ্বলে উঠল, তবে সেই সঙ্গে এক অদ্ভুত ভয়ও দোলা দিল। কারণ জীবন কখনো শুধু সুখের রেখায় চলে না, এর সাথে বয়ে আসে অপ্রত্যাশিত ঝড়ও। মৃত্যুর শোক পাহাড় সম, অথচ জীবনের নিয়ম একটাই, সময় কারো জন্য থেমে থাকে না। কান্নার শব্দ থেমে গেছে, তবে এক ধরনের নিঃশব্দ শূন্যতা এখনো বাতাসে ভাসছে। প্রীতি দায়িত্বশীল এক গৃহিণীর মতো নিজেকে সামলে নিয়েছে। রান্নাঘরের হাঁড়ি পাতিল থেকে শুরু করে শিশুর যত্ন, সবার খাওয়া দাওয়া, সবকিছু সে আগের মতো চালিয়ে যাচ্ছে। আগেও কাজ নিয়ে প্রীতির অভিযোগ ছিল না, শুধু এখন বাচ্চা হওয়ার পর সামলে উঠতে পারত না সব। বুকের ভেতরে কষ্ট থাকলেও মুখে শান্ত ভঙ্গি, যেন সংসারের গতি থেমে না যায়। স্বপ্না বেগম, যিনি আগে প্রায়শই হম্বিতম্বি করে ঘর মাথায় তুলতেন, সেই একই নারী এখন অস্বাভাবিকভাবে নিশ্চুপ হয়ে আছেন। চোখে মুখে ক্লান্তির রেখা। কথার ঝড় আর নেই, বরং হঠাৎ বুড়িয়ে যাওয়া এক নীরবতা তাকে গ্রাস করেছে। সে তো আশ্চর্য রকম শান্ত হয়ে আছে। আগের মতো তেজ নেই, নেই উচ্ছলতা। যেন বুকের ভেতর লুকিয়ে রাখা অপরাধ বোধ তাকে এক নিঃশব্দ শিকলে বেঁধে ফেলেছে। খাবার টেবিলে বসে সামান্য খায়, আবার উঠে যায় রুমে। কারো চোখে চোখ রাখতেও সংকোচ বোধ করে। এমনই নিস্তব্ধ এক বিকেলে প্রীতি রান্নাঘর সামলে সায়নের ঘরে ঢুকলো। জানালার পাশে বসে সায়ন গভীর চিন্তায় ডুবেছিল। প্রীতিকে দেখে ধীরে ধীরে বলল, শোনো।
সেতুর তার সময় নেই। যত দিন যাচ্ছে ততই পেট বোঝা শুরু হবে। বেশি হলে আশেপাশের মানুষ সন্দেহ করবে। সায়ন কপালে হাত ঠেকালো। তাহলে এখন কি করা যায়? প্রীতি ভারী গলায় উত্তর দিল, কথা বলতে হবে। বাবার অনুপস্থিতিতে এসব তোমারই দায়িত্ব। কথাটা বলতে বলতে প্রীতি আটকায়। নিজের সংসারের জন্যই কিছু সিদ্ধান্ত নিতে হয়, তেমনি আজ সে করল। সায়নের চোখে তখন একরকম অন্যমনস্ক দীপ্তি জ্বলে উঠল, যেন হিসেবের অঙ্ক মেলাতে চাইছে। তাহলে তাকে এখানে ডাকা হোক, মুখোমুখি কথা বললে ভালো হবে। তারপর ছেলের পরিবারে, সে তো সবই শুনছিল এতক্ষণ চুপ করে। এবার ঠোঁটে চাপা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, আমি অভিকে ডাকবো। সন্ধ্যার বাতাস তখন কক্ষে ঢুকছিল অগোচর অনিশ্চয়তার মতো। সেতু কণ্ঠ ভারী করে বার্তাবাহক পাঠালো অভির উদ্দেশ্যে, যেন সে অবিলম্বে বাড়িতে আসে। সেদিন বিকেলের আলো তখন ম্লান হতে শুরু করেছে। পশ্চিমের আকাশ রক্তিম আভায় ভরে উঠছে। বাতাসে একরকম অস্থির গুমট। হঠাৎ কলিং বেলের ঝংকারে প্রীতি আটকে উঠল। অন্যমনস্ক ভঙ্গিতে দরজার কাছে গিয়ে হাত বাড়াতেই মনটা কু গাইল কেমন করে। দরজা খুলে চোখ মেলতেই যেন বজ্রাঘাত। অভি দাঁড়িয়ে আছে ঠিক সামনে। দুপুরেই তো কথা হয়েছিল, অথচ সন্ধ্যার আধার নামার আগে সে উপস্থিত। প্রীতির মুখে বিস্ময়ের ছায়া খেলা করলো, ঠোঁট শুকিয়ে এলো। অভি কিছু না বলে স্থির চোখে তাকিয়ে রইল। এক মুহূর্ত পরে আস্তে করজোরে সালাম করলো প্রীতিকে। তার চোখ দুটি যেন কিছু বলতে চাইছে। ওই মুহূর্তে সায়নও ভেতর থেকে এগিয়ে এলো। কোলে ছোট্ট মেয়েটি, যার কচি হাত বাবার জামার কলার আঁকড়ে ধরে আছে। আপনি কে? অভি তখন ভ্রু কুঁচকে পাল্টা সায়নকে প্রশ্ন করে, ইনি কে? আপনার বউ? সায়ন অভির দিকে কেমন করে তাকিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ আমার বউ। আপনি কে? প্রীতি অভির দিকে তাকালো। বারবার মনে হচ্ছে এই না বুঝে অভি বলে দিবে। সে প্রীতিকে খুব ভালো করে চিনে। প্রীতির বুক কাঁপছিল ভয়ে, অথচ অভি নিশ্চুপতার জালে জড়িয়ে রইল। সায়নের চোখে ঝিলিক দিচ্ছিল সন্দেহ। সে নিঃশব্দে প্রীতির প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। আবারও বলল, কি হলো? আপনার পরিচয় দিচ্ছেন না কেন? অভি নড়ে ওঠে, যেন ঘোরের মধ্যে ছিল। আমতা আমতা করে বলে, আসলে সেতু ডেকেছে। তুমি তাহলে? সায়নের অর্ধেক কথা বোধহয় অভির বুঝতে অসুবিধা হয়নি তেমন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসো, ভেতরে আসো দ্রুত। অভি ভেতরে যায় সায়নের পিছু পিছু। স্বপ্না বেগম তখন রুমে বসেছিল। আওয়াজ শুনে বাইরে এসে দাঁড়ায়। প্রীতি চুলায় চা বসিয়েছে। সায়ন মেয়েকে নিতে রুমে গেছে। স্বপ্না বেগম এসেও আবার কোথায় গেল কে জানে। ড্রয়িং রুমে প্রীতি চায়ের কাপ নিয়ে যেতে দেখে কেউ নেই। অভি তার দিকে তাকিয়ে আছে, কেমন যেন দৃষ্টি। প্রীতি কাঁপা কাঁপা হাতে অভির সামনে চা দিতে অভি বলে ওঠে, আমাকে দেখে কাঁপুনি শুরু হয়ে গেছে প্রীতি। এক মুহূর্তে প্রীতির চোখের সামনে যেন পুরনো অতীতের কিছু দৃশ্য ভেসে উঠল। তবুও সাহস জুগিয়ে বলেই ফেলল, আমি সেতুর ভাবি হই, সম্পর্কে আপনারও ভাবি। আমাকে ভাবি বলে সম্বোধন করবেন। অভি কিছু বলতে যাচ্ছিল, সামনে সায়নকে দেখে চুপ হয়ে যায়। প্রীতিও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। প্রীতির জীবনে সুখের দিন বলতে যেন খুব অল্পই ছিল। বাবা মা নেই, তাকে জন্ম দিতে গিয়েই মা মৃত্যুবরণ করেছে। বাবা মারা গেছেন ১.৫ বছর হয়, অসুস্থতায়। শৈশব থেকে ভাইয়ের কাছে মানুষ, ভাই তার অভিভাবক, তার ভরসা। ১৮ বছর বয়স থেকে নিজের ছোট্ট বোনের দায়িত্ব সে খুব সুন্দর করে করেছে। সেই ভাই একদিন বিয়ের আসরে বসিয়েছিল বোনকে, শুধু নিরাপদ রাখতে, সমাজের চোখে তাকে দাঁড় করিয়ে দিতে। কলেজ জীবনে তার মনে অগণন স্বপ্ন ছিল, বড় কিছু হবে, সমাজে আলো ছড়াবে, অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে। কিন্তু ভাগ্য মানুষকে সবসময় কাঙ্ক্ষিত পথে হাঁটতে দেয় না। অভির সাথে তার পরিচয় হয়েছিল খুব স্বাভাবিকভাবে। শুরুতে সম্পর্কটা ছিল অন্য সবার মতোই, হালকা হাসি, কাগজে কলমে চিঠিপত্র।
আর মাঝে মাঝে ক্লাসের ফাঁকে ফিসফিসানো কথোপকথন। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের আড়ালে অশুভ ছায়া ঘনীভূত হতে লাগলো। অভি ছিল ধূর্ত। একদিন জুসের বোতলে ওষুধ মিশিয়ে প্রীতিকে বঞ্চিত করলো তার স্বাভাবিক বোধ থেকে। তারপর তার দুর্বলতাকে নগ্ন করে রাখলো ক্যামেরার সামনে। শুধু তাই নয়, তার বন্ধুদের সঙ্গে মিলে সেই লজ্জাজনক মুহূর্তগুলো রেকর্ড করলো। এক সময়ের প্রেমিক তখন হয়ে উঠল শত্রু, ব্ল্যাকমেইলার। অভির হুমকি, ভয় ভীতি আর নোংরা প্রস্তাবে প্রীতি ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। তখন এসে ভরসা খুঁজলো একমাত্র আশ্রয়ে, ভাইয়ের কাছে। ভাই সত্যটা শুনে প্রথমে ভেঙে পড়েছিলেন, পরে শপথ করলেন বোনকে আর কখনো এমন আধারের ফাঁদে পড়তে দেবেন না। ব্যবস্থা নিয়ে অভিকে শায়েস্তা করলেন, এমন ভাবে যে অভি চুপসে গেল। তার ভেতরের বিষাক্ত দাঁত যেন ভেঙে গেল। প্রীতিও কম অপমান করেনি, কিন্তু সমাজে তো মানুষের মুখ সবচেয়ে বড় ভয়। ভাই দ্রুত বোনের বিয়ে দিয়ে দিলেন। প্রীতি তখনও ছিল পড়াশোনার তৃষ্ণায় ভরা এক উজ্জ্বল শিক্ষার্থী। কিন্তু জীবনের হঠাৎ মোড় তাকে বইয়ের পাতার বদলে সংসারের পাতায় নাম লিখিয়ে দিল। সেই সংসারও প্রীতির সুখ বেশ সময় পায়নি। ভেবেছিল বিয়ে মানে নতুন আশ্রয়, নতুন নিরাপত্তা। কিন্তু প্রীতির জীবনে বিয়ের পর থেকে যেন শুধু দায়িত্ব আর বোঝাই বাড়তে থাকলো। শাশুড়ির খোঁচা মারা কথা, সংসারের হিসাব নিকাশ, এটা কেন করলে না, ওটা কেন করলে না, এমন সব তির্যক মন্তব্যে তার দিন কেটে যেত। শিশু জন্মের পর বোঝাটা আরো ভারী হয়ে গেল। সাধারণত মেয়েরা বাচ্চা হওয়ার পর বাপের বাড়ি গিয়ে কিছুটা স্বস্তি খুঁজে নেয়, মায়ের স্নেহে, বোনের আদরে কটা দিন অন্তত নিজেকে সামলে নেওয়ার সুযোগ পায়। কিন্তু প্রীতির বেলায় তা হয়নি। তার কোনো মা নেই, তাই মায়ের ছায়া পাওয়ার সুযোগটুকু তাকে বঞ্চিত করল নিয়তি। হ্যাঁ, শ্বশুর জালাল উদ্দিন ছিলেন মানুষ হিসেবে অতি দয়ালু, একজন বাবার মতো স্নেহশীল। কিন্তু সেই আশ্রয় স্থায়ী হলো না। অল্প দিনেই তিনি পাড়ি জমালেন পরপারে। এভাবে একে একে প্রীতির চারপাশের আশ্রয়ের প্রাচীরগুলো ভেঙে পড়তে লাগলো। সংসারে হয়তো একেবারে অসুখী ছিল না, কিন্তু মন ভরা সুখও ছিল না কোথাও। অভির আগমন আবার তার ভেতরে সব অশান্তিকে জাগিয়ে তুলল। অতীতের সেই দুঃসহ অধ্যায় যেন আবার বুকের ভেতর কাটার মতো বিঁধে উঠল। যদি অভি মুখ খোলে, যদি সেই নোংরা ভিডিও এখনো কোথাও লুকিয়ে থাকে, যদি সমাজে, সংসারে স্বামীর চোখে সে আবার হেয় হয়ে যায়, চিন্তার ভারে যেন বুকটা চেপে আসছিল তার। জীবনের এই চক্রে এসে আবারও অন্ধকার ঝড় যদি নামতে থাকে, তবে সে কিভাবে সামলাবে? কোথায় খুঁজবে আশ্রয়? কেই বা তার পাশে দাঁড়াবে? প্রীতি, খালি চা, আর কিছু নেই? কিছু দিতে হয় জানো না তুমি? শাশুড়ির খোঁচা মারা কথা শুনে অতীতের কালো অধ্যায় থেকে বেরিয়ে আসলো প্রীতি। থতমত খেয়ে বলল, আমি চুলায় বসিয়ে এসেছি, আনছি এখনই। ব্যস্ত হয়ে পা ফেলে চলে যায় রান্নাঘরে। অভি একদমই ঝাল খেতে পারে না। সম্পর্কের খাতিরে সেটা বেশ ভালো করে জানতো প্রীতি। সে মতনই কয়েকটা পেঁয়াজ সহ পকোড়া ভেজে নিচ্ছে। ওদিকে সায়ন অভিকে জিজ্ঞেস করছে, তোমার পরিবারে কে কে আছে? অভি বাধ্য ছেলের মতন হাসি মুখে উত্তর দিল, আমার কেউ নাই। জন্মের সময় বাপ মা দুজনই পালিয়ে গেছে আমাকে রেখে। আমায় মানুষ করেছে এক দুঃসম্পর্কের কাকা। তিনিও গত বছর বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। শুনে খারাপ লাগলো। তার শর্টকাট কথা বাদ দিয়ে সোজাসাপটা কথায় আসি। আমার বোন প্রেগনেন্ট, এবং এই বাচ্চার বাবা যে তুমি, সেটা নিশ্চয়ই নিজেও জানো। সায়নের কথা শুনে অভি মাথা নিচু করে বলল, জি জানি। সেজন্যই আমার এখানে আসা। অভির এমন অকপটে শিকার দেখে সায়নের কপালে ভাঁজ পড়ল। গম্ভীর গলায় ফের শুধোয়, এরকম একটা কাজ কিভাবে করলে? লজ্জা বলতে কিছু নেই ভেতরে? ছি। সায়নের কথা শুনে সে তো আঁতকে উঠল। মনের কোনো ভয় হলো। সায়নের এসব কথা শুনে অভিও যদি পাল্টা কিছু বলতে যায় আর বিয়েটা যদি ভেস্তে যায়,
এই বিয়ে করে অভিকে নিজের করে পাবে বলেই নিজের সবচেয়ে অমূল্য সম্পদ, নিজের ইজ্জতকে নষ্ট করেছে। তখনই সেখানে প্লেট হাতে নিয়ে আসলো প্রীতি। পেঁয়াজ ও পকোড়া সামনে রাখতেই সায়ন অভির দিকে একটা চিকেন পকোড়া এগিয়ে দিয়ে নিচে কামড় দিই বলল, প্রীতি, ঝাল দিতে একটু। পকোড়া ঝাল ঝাল না হলে হয় বলো তো? অভি ঝাল খেতে পারে না, সেজন্যই তো দিইনি, আনমনে বলে ফেলে প্রীতি। বলার পর নিজেই তবদা খেয়ে যায়। সবার চোখেই তখন প্রশ্নের ছাপ বিদ্যমান। সায়ন প্রশ্ন করার আগেই প্রীতি পরিস্থিতি সামাল দিতে বলল, আসলে চায়ে চিনি বেশি হয়ে গেছিল, তো অভি বলছে সে মিষ্টি পছন্দ করে, ঝাল না। সায়ন কিছু বলে না আর। প্রীতি দেখে অভিকে, সে আগের মতনই আছে। বৌমা, তুমি যাও প্রিয়ার কাছে। প্রীতির নিজেরও ভাল লাগছিল না, যেই কুৎসিত অতীত থেকে বেরিয়ে এসেছিল সেই অতীতের সামনে দাঁড়িয়ে থাকতে। ফলাফল সে নিজে আনন্দ সহকারী সেই স্থান ত্যাগ করলো। সায়ন আবারও নিজের মতন বলতে লাগলো, তুমি করো কি? আমার বোনের ভবিষ্যৎ কি? রাখবে কোথায় ওকে? আমি ছোট্ট একটা চাকুরি করছি, একটা বাসা ভাড়া নিয়ে থাকছি, সেতুকেও সেখানেই রাখবো। চেষ্টা করব ধীরে ধীরে উন্নতি করবার। ভুল যখন করে ফেলেছি তখন মাসুলও আমিই দিব। সায়ন প্রত্যুত্তর দেওয়ার আগে স্বপ্না বেগম বলে উঠলেন, ঠিক আছে বাবা, আমাদের কোনো আপত্তি নেই। সামনে শুক্রবারে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করতে চাইছি। তোমার কাউকে বলার থাকলে বলতে পারো। আমার কজন বন্ধু ছাড়া কেউই নেই আন্টি। আমি তবে প্রস্তুতি নিয়েই আসব। ঠিক আছে, জি, তাহলে আসছি। আসো। স্বপ্না বেগম আর অভির কথার মধ্যে সায়ন যেন পুতুলের ন্যায় বসেছিল। সে কথা বলার সুযোগই পেল না। তার আগেই মা সিদ্ধান্ত নিয়ে নিল। অভি চলে যেতে সায়ন তার মাকে কিছুটা রাগ দেখিয়ে বলল, আম্মা, খোঁজ না নিয়ে বিয়ের ডেটে চলে গেলে তুমি? আর কিসের খোঁজ? সবই তো শুনলি। ছেলেটার কেউই নেই। ভালো হয়েছে না? আমার মেয়েটাকে কেউ জ্বালাতন করতে পারবে না। ওর সংসারে ও রানী হয়ে থাকবে। আম্মা, আমি কথা বলছিলাম। ছেলের কথা পছন্দ হলো না স্বপ্না বেগমের। চোখ মুখ কুঁচকে বলে ফেলল, তোর বাবা মরে গেছে। শোকে ছিলাম বলে কি বিবেক বুদ্ধি সব গেছে আমার? নাকি নিজেকে সর্বা ভাবছিস? আমি এখনো বেঁচে আছি। আমার মেয়ের বিষয়ে সিদ্ধান্ত আমি নিতে পারি। সায়ন মায়ের দিকে তাকিয়ে বড় করে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। রুমে আসতেই দেখে প্রীতি প্রিয়াকে নিয়ে বুকে আগলে ধরে কি সুন্দর করে শুয়ে আছে। দৃশ্যটা দেখে সায়নের ঠোঁটের কোণে আপনাই হাসি ফুটে উঠল। একটু আগে যে রাগ ছিল সেটা যেন ভ্যানিশ হয়ে গেছে। খেয়াল করে দেখল প্রীতির চোখ বোঝা, হয়তো ঘুম আসছে। এই কদিনে সায়ন নিজেই দেখেছে মেয়েটা কিভাবে সারা রাত মাকে বিরক্ত করে, দিনও ছাড় দেয় না, একটু বিশ্রামও নিতে পারে না। সব মিলিয়ে সায়ন বুঝতে পারছে একটা বাচ্চা লালন পালন করতে কতখানি শ্রম যায়। এর ভেতরেই তার মা স্বপ্না বেগমের গলার আওয়াজ শুনতে পেলেন, বোমা, কোথায় গেছো তুমি? সায়ন এগিয়ে গেল, তার মাকে প্রশ্ন করলো, কি হয়েছে? স্বপ্না বেগম কিছুটা ব্যঙ্গ করে বলে, বউ কি তোকে পাঠিয়েছে তার হয়ে? সোজা কথা বলো আম্মা। ছেলেটা চলে গেছে। টেবিলের ওপর আদোয়া চায়ের কাপ, প্লেট, গ্লাস সব পড়ে আছে। এগুলো পরিষ্কার না করে প্রীতি কোথায় গেছে? প্রীতি মেয়েকে নিয়ে একটু শুয়েছে। সায়নের কথা শোনা মাত্র স্বপ্না বেগমের চোখ মুখ কুঁচকে এলো। এই অবেলায় শুয়েছে? একটু পরই মাগরিবের আজান দিবে। যা গরম পড়েছে, তরকারি নষ্ট হয়ে যাবে গরম না করলে। এগুলো অপরিষ্কার, ঘরও বালু হয়েছে, আর প্রীতি শুয়ে আছে। এসব করবে কে? কেন আম্মা, সে তো কোথায়? ও তো এগুলো পরিষ্কার করে নিতে পারে। তুমিও তো গ্যাসে তরকারিটা গরম বসিয়ে দিতে পারো। ছেলের কথায় যার পর নাই অবাক হলেন স্বপ্না বেগম। বিশ্বাস করতে পারছে না তার ছেলে তাকে কথাগুলো বলছে। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আমি করব? তুই এসব বলছিস? সায়ন কিছুটা বিরক্তির কণ্ঠে উত্তর দিল,
আম্মা, সে তো এটুকু কাজ তো করে নিতেই পারে। প্রীতি রাতেও ঘুমাতে পারে না বাচ্চার জন্য। দিনে সংসার এটা ওটা, কাজ নিয়ে নিজের বিশ্রামের জন্য সুযোগ পায় না। তোমাদের উচিত ওকে একটু হেল্প করা। তা না করে সবসময় খুঁত কেন ধরতে থাকো আম্মা? কথাগুলো বলেই সায়ন চলে গেল দরজা খুলে, প্রতিদিনের মতন সন্ধ্যার আড্ডায় সামিল হতে। এতক্ষণে চিল্লানি শুনে প্রীতি উঠে গেছে। আড়াল থেকে সায়নের চুপচাপ কথাগুলো শুনতে পেয়ে কেবল একদৃষ্টে তাকিয়েই রইল। বাসর ঘরে সেজে বসে আছে সেতু, কপালে লাল টিপ, কানে ভারী দুল, ঠোঁটে আভাস মাত্র লাজুক হাসি, চোখে একরাশ অপ্রকাশিত স্বপ্ন। বুকের ভেতর কাঁপুনি যেন অস্থির ঢেউয়ের মতো তোলপাড় করছে। শৈশব থেকে যত রূপকথা শুনেছে, যত মধুর কল্পনায় নিজেকে সাজিয়েছে, আজ যেন তারই পূর্ণতা। অভি যখন আস্তে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো, সেতুর বুকে ধুকপুকানি তীব্র হয়ে উঠল। আতঙ্ক আনন্দের মিশ্রণে সে তাড়াহুড়ো করে মাথা নত করলো। শিষ্টাচার মানে সালাম করলো। যদি এসব করার পাঠ তাকে ভাবি প্রীতি দেননি, বরং বান্ধবীদের আড্ডায় শোনা কথা মনে রেখে আস্থা প্রয়োগ করলো। অভি কোনো শব্দ না করে সোজা এগিয়ে এলো। সেতুর কাপা শরীরকে বুকের ভেতর টেনে নিল এক ধরনের অধিকারী স্পর্শে। ঘনিষ্ঠতার উষ্ণতায় সেতুর বুকের ভেতর যেন হঠাৎই বিদ্যুতের ঝলক খেলে গেল। অভি ঠোঁটের কোণে অতি মৃদু স্বরে উচ্চারণ করলো, ভালোবাসি। শব্দ দুটি সেতুর কানে প্রবেশ করতেই তার গাল রক্তিম হয়ে উঠল। সমস্ত শরীর যেন অজানা এক কম্পনে আচ্ছন্ন হলো। অনুভব করলো সে আর আগে সেতু নেই। আজ থেকে এক নতুন জীবনের দিকে পা বাড়ালো সে। অন্যদিকে একই সময় একেবারে বিপরীত আবহ। মেয়েকে বিদায় দিয়ে নিঃশব্দে বসে আছেন স্বপ্না বেগম। তার চোখ দুটো শূন্য, চেহারায় ক্লান্তি। বিয়েটা যদিও ছোট্ট পরিসরে সারতে হয়েছে, তবু অন্তত কোনো গোলমাল হয়নি। এতেই কিছুটা শান্তি পাচ্ছেন তিনি। কিন্তু হৃদয়ের ভেতরে এক অদৃশ্য শূন্যতা। মেয়েকে হারানোর ব্যথা তাকে নিঃশব্দ করে রেখেছে। সায়ন বিছানায় আতশোয়া হয়ে আছে। হঠাৎ বিধবার মতো নির্ভরহীন সংসারের ভার যেন এক ঝটকায় তার কাঁধে এসে পড়েছে। বাবাহীন সংসারের কঠিন বাস্তবতার কথা ভেবে চোখ দুটি নিস্তেজ হয়ে আছে। অন্যদিকে প্রীতি রান্নাঘরে কষ্টকর পরিশ্রমে নিমগ্ন। এক হাতে বাটিতে ফেনায়িত জল, অন্য হাতে বাসনের টুংটাং শব্দ। শরীরের ক্লান্তি তাকে বারবার থামাতে চাইছে, অথচ দায়িত্বের ভার তাকে থামতে দেয় না। এদিকে ছোট্ট মেয়েটি কেঁদে উঠেছে। সায়ন কয়েকবার চেষ্টা করলো বাচ্চাটাকে শান্ত করতে, কিন্তু বাচ্চার কান্না যেন অজর ধারার মতো বাড়তে থাকলো। শেষে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। ভেতরে ভেতরে অসহায়ের মতো ভাবল, কিভাবে যে সামলায় ও এসব। প্রায় আধ ঘন্টা ধরে মেয়েকে কোলে নিয়ে এপাশ ওপাশ হাঁটছিল সায়ন। কান্নার ধ্বনি ধীরে ধীরে থেমে এলে শিশুটি নিস্তেজ চোখে বাবার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সায়ন নিঃশব্দ পায়ে রুমে গিয়ে তাকে আলতো করে শুয়ে দিল। এক মুহূর্ত দাঁড়িয়ে শিশুর শান্ত নিঃশ্বাসের দিকে তাকিয়ে রইল সে। তারপর রান্নাঘরের দিকে পা বাড়ালো। ভেতরে গিয়ে দেখলো প্রীতি এখনো ব্যস্ত, সমস্ত বাসন গুছিয়ে রাখছে, শুকনো কাপড় দিয়ে প্লেট মুছছে। পরিশ্রমে মুখমণ্ডল ক্লান্ত। হঠাৎ সায়ন কাছে গিয়ে হাত বাড়িয়ে প্লেট ধরল। প্রীতি আতকে তাকিয়ে প্রশ্ন করলো, কি করছো এখানে? কণ্ঠে ছিল বিস্ময়ের সুর, কারণ সংসারের কাছে এমন অংশগ্রহণ প্রীতির অভ্যস্ত দৃষ্টিতে নতুন। সায়ন শান্ত স্বরে উত্তর দিল, সাহায্য করছে। প্রীতি থমকে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন মনটা দ্বিধায় আচ্ছন্ন। তারপর আস্তে বলল, তুমি এসব কাজ পারো? কখনো করিনি, তবে করতে সমস্যা কি? প্রীতি পুনরায় অবাক দৃষ্টিতে তাকিয়ে শুধালো, কেন করছো? এই তোমার যেন কষ্ট কম হয়। কম তো খাটছ না। তুমি যে কিভাবে মেয়েকে সামলাও? প্রীতি প্লেট মুছতে মুছতে জবাব দিল, কেন? এ কয়দিনে দেখনি বাড়িতে বসে বসে? প্রীতির কথায় সায়ন কিছুটা ভ্রু কুঁচকে বলে, বেকার বসে আছি বলে খোঁটা দিলে নাকি? প্রীতি তৎক্ষণাৎ জিভে কামড় দিয়ে বলে, এ মা, একদমই না, ভুল বুঝো না। ভুল বুঝলে কি করবে? সায়নের কথার ধরন প্রীতি বুঝতে পারল না। বড় করে শ্বাস ফেলে বলে,
কিছুই করার নেই, কম তো ভুল বোঝনি আমায়। প্রীতির কথায় গোপন অভিমানে শীতল ছায়া স্পষ্ট অনুভব করলো সায়ন। চাকরি হারানোর পর অনিচ্ছা সত্ত্বেও দীর্ঘ সময় ঘরে থাকার ফলে সে সংসারে অন্তর্লীন টানা পড়েন কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছে। না হলে হয়তো আজও অজানাই রয়ে যেত। এতদিন তো দিনের পর দিন অফিস শেষে বাড়ি ফিরে কেবল মায়ের নালিশ, ছোটখাটো ঝগড়াঝাটি আর ক্লান্তির ভারী রাত কাটাতো। সেইভাবে একে একে কতগুলো দিন ফুরিয়ে গেছে অজান্তে। আর এভাবেই ধীরে ধীরে তাদের দাম্পত্য জীবন আগের মতো আর স্বাভাবিক থাকেনি। অথচ বিয়ের পরের দিনগুলো ছিল একেবারে আনন্দে ভরা। সন্তান আগমনের পর থেকে অজান্তে অদৃশ্য স্রোতের মতো তাদের সম্পর্কের ভেতরে দূরত্বের সূত্রপাত ঘটল। প্রথমে সামান্য ফাঁক, তারপর ধীরে ধীরে গভীর ব্যবধান। সায়ন থমকে দাঁড়ালো। রান্নাঘরের আলোয় প্রীতিকে যেন অন্যরকম লাগছিল। সারাদিনের পরিশ্রমে অবসন্ন দেহ, তবুও ঘরের সব কাজ গুছিয়ে রাখার এক অদৃশ্য তাগিদে মগ্ন সে। থালা বাসন ধোয়ার ফাঁকে ফাঁকে চুলগুলো বারবার চোখে মুখে এসে পড়ছে। অস্থিরভাবে সেগুলো হাত দিয়ে সরাতে গিয়েও আবার নেমে আসছে। সায়নের মনে হলো এ দৃশ্য কেবল কাজের নয়, এ যেন তার জীবনের প্রতিচ্ছবি। যতই প্রীতি সামলাতে চেয়েছে, দাম্পত্য জীবনের ভাঁজে ভাঁজে জমে থাকা ক্লান্তি আর ভুল বোঝাবুঝির চুলগুলো বারবার তাদের চোখে নেমে এসেছে না চাইতো। নিঃশব্দে এগিয়ে গিয়ে সায়ন হাত বাড়ালো। অবাক হয়ে প্রীতি তাকালো। কিছু বলার আগে সায়ন আলতো করে তার চুলগুলো কানের পাশে গুজে দিল। নিজেরও যত্ন নিতে শিখো এবার। তারপর ধীরে ঝুঁকে কপালে চুমু দিল। সেই চুমুতে ছিল তাদের ভেতরে দূরত্ব গোছানোর এক অকপট প্রয়াস। প্রীতি প্রথমে কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে রইল, তারপর নিঃশ্বাস ছেড়ে কাচের ভেতর থেকে হাত নামালো। চোখে জল আসেনি, তবে ভেতরে জমে থাকা একরাশ অভিমান যেন মুহূর্তেই শিথিল হয়ে এলো। মনে হলো সুখের পাখি বুঝি আবার জানলা দিয়ে তার ঘরে এসেছে। বাড়িটা যেন হঠাৎ করে নির্জনতার ভারে ভেঙে পড়েছে। চারদিকে একরাশ নীরবতা, অদৃশ্য বিষণ্ণতার আস্তরণ। সেতুও নেই এখানে। জালালউদ্দিনের মৃত্যুর পর থেকে যেন বাতাসও ভারী হয়ে আছে। ছেলেটাও বাইরে, সংসারের প্রাণ চাঞ্চল্য নিঃশেষ হয়ে গেছে। এই নিস্তব্ধতার মধ্যে স্বপ্না বেগম দিনকে দিন গভীর একাকিত্বে আচ্ছন্ন হতে লাগলেন। সময় যেন অনন্ত দীর্ঘ হয়ে আসছে, অথচ তিনি চাইলে নাতনিকে নিয়ে কেটে দিতে পারতেন সেই অনন্ত সময়। হাসি খেলা শিশুর কচি মুখের উচ্ছ্বাসে ভরিয়ে তুলতে পারতেন নিজের নিঃসঙ্গতা। কিন্তু তা তিনি করেননি, কারণ তার মনে অদৃশ্য এক প্রাচীর তৈরি হয়েছে। নাতনিটিকে তিনি ভাবেন কেবল প্রীতির সন্তান, যেন প্রীতি তার প্রতিপক্ষ। তাই সেই শিশু পর্যন্ত তার ভালোবাসার প্রাপ্তি থেকে বঞ্চিত। অথচ এই যে কচি প্রাণ, এ যে তারই রক্ত মাংসের উত্তরাধিকার, তারই বংশের শিকড় থেকে জন্ম নেওয়া অঙ্কুর। কিন্তু সে সত্য যেন স্বপ্না বেগম ভুলে গেছেন। ইচ্ছে করে বীজ স্মৃতির অতলে ফেলে রেখেছেন। তারপর ভাবলেন প্রতিবেশীদের ঘরে যাবেন, কিন্তু খালি পেটে গেলে তো আসর জমবে না, কথার রসটাও ফিকে হয়ে যাবে। অথচ প্রীতি তখনও ঘুমের আলসে আচ্ছন্ন। রান্নাঘরে নেমে নাস্তার আয়োজন পর্যন্ত করেনি। ক্ষুব্ধ স্বরে স্বপ্না বেগম একবার ডেকে উঠলেন, বৌমা। কোনো সাড়া না মেলায় বিরক্তি ভরে দীর্ঘশ্বাস ফেললেন। প্রীতি, 7টা বাজতে চলল, আর কত ঘুমাবে? প্রীতি আসলো না, তবে রুম থেকে প্রীতির গলার স্বর শুনতে পেলেন স্পষ্ট। আম্মা, পাউরুটি আর কলা রাখা আছে, খেয়ে নিন। স্বপ্না বেগমের রাগ যেন একেবারে গলা বেয়ে মুখে এসে থিত হলো। তিনি ধীর পায়ে এগুলেন রুমের দরজার দিকে। উদ্দেশ্য কিছুটা ইনিয়ে বিনিয়ে ছেলের সামনে কথা শোনাবেন। ঠিক সেই মুহূর্তেই চোখে পড়ল বাচ্চাটা খাটের একেবারে কিনারায়, যেন অসতর্কতায় যে কোনো সময় গড়িয়ে পড়বে। আর প্রীতি সায়নের বুকের ওপর মাথা রেখে, সায়নের গলা জড়িয়ে গভীর নিদ্রায় মগ্ন। দুজনের শরীর জড়িয়ে থাকা চিত্র যেন অবলীলায় প্রকাশ করছিল তাদের অটুট ঘনিষ্ঠতা, যা স্বপ্না বেগমের কাছে কেবলই শূলসম বিষের মতো বেদনাদায়ক হয়ে উঠল।
মনে হলো তার ছেলেকে যেন কেউ কেড়ে নিয়েছে। মুহূর্তে স্বপ্না বেগমের মুখের রং বিবর্ণ হয়ে কালো ছায়ার মতো আধারে ঢেকে গেল। চোয়াল শক্ত করে বিড়বিড় করতে করতে ফিসফিস করে কিছু অভিশাপ মিশ্রিত কথা আওড়ালেন। আর কোনো কথা না বলে দরজা থেকে সরে দাঁড়িয়ে গম্ভীর ভঙ্গিতে বাইরে বেরিয়ে গেলেন। সময় নদীর স্রোতের মতো গড়িয়ে যায়। দিনান্তর পেরিয়ে মাস এসে দাঁড়ায়, আর তার সাথে সেতুর দেহ দৃশ্যমান পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। পেটটা এখন খানিকটা উঁচু হয়ে এসেছে, মাতৃত্বের প্রথম চিহ্ন। স্বপ্না বেগম এই দৃশ্য দেখে ভেতরে ভেতরে সন্তুষ্ট হলো। সিদ্ধান্তটা তার আগেই নেওয়া হয়ে গেছে। মেয়েটাকে প্রেগনেন্সির সময় একা রাখার হবে না, তাই সেতুকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। যদিও অভি এখনো সেই বাড়িতেই থাকে, কিন্তু তাকে বলা চলে অদৃশ্য ঘর জামাই। কাগজ কলমে বা লোকের চোখে হয়তো দুজন এক সংসারে, কিন্তু বাস্তবে তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা সবই আলাদা। কেবল এক ছাদের নিচে থাকা ছাড়া আর কোনো মিল নেই। অন্যদিকে সে তো মায়ের আঁচলে আশ্রয় খুঁজছে, শরীরের দুর্বলতার মাতৃত্বের অজানা ভয়ে জর্জরিত হয়ে। স্বপ্না বেগমের মনে তৃপ্তি আছে যে অন্তত মেয়েটা তার কাছে, কিন্তু এই একই সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে আছে কিছু একটা, যা সেতু আর অভির সম্পর্ককে দিন দিন ফিকে করে দিচ্ছে। যদিও অভির হঠাৎ আগমন প্রীতির ভেতরে একরাশ অস্বস্তি জাগিয়েছিল, তবু অবাক করার মতো শান্ত স্বভাবই সে দিন কাটাতে লাগলো। অভি কিছুই বলেনি, কোনো প্রশ্ন তোলেনি, এমনকি অনাহুত আগ্রাসনের আভাসটুকু প্রকাশ পায়নি তার আচরণে। বরং ভদ্র মানুষের মতো নীরবে থেকেছে, যেন অদৃশ্য পর্দার আড়াল থেকে কেবল উপস্থিতির স্বাক্ষর রাখছে। প্রীতি প্রথমে ভয়ে কুঁকড়ে ছিল। অভিকে নিয়ে অকারণ সংশয় তার বুকের ভেতর গোপনে খোঁচা দিচ্ছিল। কিন্তু যখন দেখলো অভি স্বাভাবিক, নির্লিপ্ত, সে আর সায়নকে কিছুই বলল না। এক অর্থে নিশ্চিত হলো, আবার অন্য অর্থে অকারণ অস্বস্তি থেকে গেল বুকের ভাঁজে। এদিকে ঘরে আরো এক অস্থিরতা জমে আছে। স্বপ্না বেগমের ছোট ছেলে রাকিব নিখোঁজ। দিন, সপ্তাহ, মাস কেটে গেল, তার কোনো হদিস নেই। পুলিশে কেস করে করেও ফিরতে আশার আলো মিলল না। স্বপ্না বেগমের মুখে শুকনো হাহাকার জমে গেছে, একটা অস্পষ্ট শূন্যতা যা বাড়ির দেয়ালেও ছায়া ফেলে রেখেছে। সায়ন, আজকে একটু দ্রুত ফিরবে? সায়ন অফিসে যাওয়ার জন্য শার্টের বোতাম লাগাতে লাগাতে উত্তর দিল। দ্রুত কিভাবে ফিরবো প্রীতি? সবে 1 মাস হলো জয়েন করেছি, হেরফের হলে হয়েছে। তুমি তো জানোই বেকার থাকতে কি কষ্ট হয়েছিল। প্রীতি আমতা আমতা করে বলে, মেয়েটা তোমাকে খুঁজে খুব, বা 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 করে ডাকে, সেজন্য আর কি। সায়ন মুচকি হেসে প্রীতির কোল থেকে প্রিয়াকে কোলে নেয়। আলতো করে মেয়ের গাল দুটো টিপে দিতেই ছোট্ট প্রিয়া বাবার কোলে হিসু করে দিল। সায়ন দ্রুত প্রিয়াকে প্রীতির কোলে দিয়ে দিল। তোমরা মা মেয়ে কি চাও বলো তো? আমি আজ অফিসে না গিয়ে তোমাদের কাছে বসে থাকি? তুমি বললে দ্রুত আসতে, আর তোমার মেয়ে প্রস্তাব করে দিল। প্রীতি দ্রুত টিস্যু দিয়ে সায়নের শার্ট মুছে দিল। তারপর নতুন শার্ট দিতেই সায়ন শার্ট পরে প্রিয়ার দিকে এগিয়ে বলে, বাবার কোলে হিসু দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছো? বাবা এখন আর তোমাকে কোলে নিবে না। সায়নের কথায় বাচ্চা মেয়েটা কি বুঝলো কে জানে। অমনি ঠোঁট উল্টে ফেলতেই সায়ন সঙ্গে সঙ্গে প্রিয়াকে আদর করতে থাকে। শোনো, আমার সাথে কিছু বলিও না। আসলে যদি কিছু বলে আমি বলবো এসে। আমার সাথে তো কিছু বলে না, বলবে তোমার সাথে, তাই চুপ করতে বললাম। উনি কেমন অযথাই চিল্লায়, এই কদিন তো ঘরে বসে দেখলাম। যতটুকু দরকার করে তুমি মেয়েকে নিয়ে বিশ্রাম নিবে, কেমন? শরীর তো ভেঙে যাচ্ছে একেবারে। স্বামীর খেয়াল রাখা দেখে প্রীতির ঠোঁটের কোণে দেখা দিল মৃদু হাসি। খানিক চুপ থেকে বলল, দেখেছ কেমন বাপ ভক্ত বেটি হয়েছে? তোমার বুকে নাক ঘষছে। হো, যদি আমি না থাকি কিভাবে রাখবে এই মেয়েকে? সায়নের কথায় প্রীতি চোখ মুখ কুঁচকে বলে, তুমি থাকবে না মানে? এসব কি বলছো? সায়ন মুচকি হেসে প্রীতির গাল দুটো ধরল। মেয়েকে সমেত হালকা করে জড়িয়ে ধরে বলল, কথার কথা বললাম। মেয়ের মতন মায়েরও দেখি রাগ হয়। আদর করে আপনাদের রাগ ভাঙাতে গেলে আমার আর অফিসে যাওয়া লাগবে না ম্যাডাম, চললাম আমি। সায়ন যেতে যেতে হাত দিয়ে ছোট্ট প্রিয়াকে টাটা দিল।
প্রীতির দিক তাকিয়ে একগাল হাসি দিয়ে বেরিয়ে গেল। সায়নের সেই হাসি মুখটা যেন চোখের সামনে বারবার ভাসছে। চাকরি যাওয়ার পর অভাব আসলো, কি সুন্দর হেসে খেলে তাদের দিন পার হলো। দিনগুলোর কথা ভাবতেই প্রীতির কেমন খুশি খুশি লাগছে। সে কিছুক্ষণ এক দৃষ্টে সায়নে যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার সংসারের সুখ বুঝি সত্যি সত্যি সব সময়ের জন্য এসেছে। তখনই রুমে আসে স্বপ্না বেগম। ও বৌমা, একটু রান্নাঘরে গিয়ে একটা কাজ করতে পারবে? বলেন আম্মা। সেতুর জন্য আমের আচার করলাম না, সবগুলো একটু বয়ামে ভরে ওর রুমে দিয়ে আসো। আমি বাবুকে রাখছি, দাও। সেতুর এখন প্রায় 5 মাস চলছে। দিন যত গড়াচ্ছে তার শরীরের ভারসাম্য ততই পরিবর্তিত হচ্ছে। আর স্বপ্না বেগমের মাতৃত্ব সুলভ আহ্লাদ নতুন করে জেগে উঠছে। মায়ের চোখে মেয়ে যেন আবার শিশু হয়ে গেছে। কেবল তার জন্যই তিনি কত রকমের আচার বানালেন। এই আহ্লাদের আড়ালে থেকে গেল ব্যবধান, কারণ আচারের সব প্রস্তুতিই করলো প্রীতি। কাটাকাটি, মশলা বাটা, ধোয়া মোছা সবকিছুই তার হাতে সম্পন্ন হলো। স্বপ্না বেগম শুধু নির্দেশ দিলেন, আর প্রীতি বিনা বাক্যে পালন করলো। তবুও রাখার জন্য সামান্য একটুকু আচারও আলাদা করে বলা হয়নি। শাশুড়ির কথাতে সবটুকু তুলে দিতে হলো সেতুর জন্য। প্রীতি নিঃশব্দে কাজ শেষ করলো। তারপর আচারের বয়ামগুলো দুহাতে তুলে নিয়ে সেতু রুমের দিকে রওনা হলো। কিন্তু ভেতরে ঢুকতেই চমকে উঠল। অভি বসে আছে চেয়ারে। উপস্থিতি যেন ঘন ছায়ার মতো ভারী হয়ে আছে। মুহূর্তে প্রীতির বুক ধক করে উঠল। ঠোঁট শুকিয়ে এলো। হাতে ধরা বয়ামগুলো সামলাতে গিয়ে আঙুল কেঁপে উঠল। মুহূর্তে মনে হলো, যদি আগে জানতো অভি সেখানে আছে, ভুলেও সে এই ঘরে আসতো না। আরে প্রীতি, আসো না। বাইরে কেন দাঁড়িয়ে আছো? আমাকে এভাবে নাম ধরে ডাকবেন না। সম্পর্কে আমি আপনার বড় হই। আমার স্বামী দেখলে ভুলভাল ভাববে। প্রীতির কথা শুনে অভি একটু শব্দ করে হেসে উঠে বলে, এখন তোমাকে আপনিও করতে হবে? সে এককালে আপনি থেকে পটিয়ে তুমিতে এসেছিলাম, এখন আবার? যাক, অতীত বর্তমানের মধ্যে কেন আনছেন? আনলে এখন সুখে সংসার করতে পারতে তো। অভির কথা শুনে প্রীতি চোখ উঁচিয়ে তাকায়। মনের মধ্যে পুরনো সংশয় জেগে ওঠে। 1 সপ্তাহ তো সব ঠিকই ছিল। প্রীতি অভির সাথে না, অভি প্রীতির সাথে কোনোরূপ কথা বলেনি। প্রীতি এড়িয়ে চলেছে। আজ কেন এসব বলছে? একা সুযোগ পেয়ে, নাকি অভ্যেস বদলায়নি? কিছুই বুঝতে পারল না। কি বলতে চাইছেন কি? শিক্ষা হয়নি আপনার? শিক্ষা হয়েছে দেখেই তো চুপ আছি। তোমার ওসব ভিডিও এখন। পুরো কথা শেষ করতে পারল না অভি। প্রীতি তার আগে ঠাস করে চর বসিয়ে দিল অভির গালে। অভির আগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিছু করেছিলাম? তুমি তোমার সংসারে আর আমি আমার সংসারে। অতীতের মতন আবারও বিনা দোষে আমায় অপমান করলে তো। প্রীতি। ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বেরিয়ে আসলো সেতু। অভি সেতুকে দেখে তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে পড়ল। তোয়ালে এগিয়ে দিল চুল মোছার জন্য। এক পর্যায়ে নিজেই চুলগুলো মুছিয়ে দিল। আরে ভাবি তুমি? আম্মা তোমার জন্য আচার করেছিল, সেগুলোই দিতে এসেছি। দ্রুত সেতুকে আচারের বয়াম বুঝিয়ে দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসলো প্রীতি। ওখানে যতক্ষণ ছিল অভির উপস্থিতিতে তার ভেতরের অস্বস্তি কেবল বাড়ছিলই। রুমে ঢুকতেই প্রীতির চোখে পড়ে স্বপ্না বেগম নাতনির পাশে বসে কথা বলছেন। কোলে শিশুর চোখের দিকে চেয়ে হঠাৎই তিনি বলে উঠলেন, মায়ের মতন হয়েছে। আমার ছেলের কিছুই পাসনি নাকি? এক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে থেকে সে এগিয়ে গেল। সন্তানের প্রতি এক অদৃশ্য সুরক্ষা প্রবৃত্তি তাকে বাধ্য করলো মেয়েকে নিজের কাছে টেনে নিতে। যেন শাশুড়ির হাতে শিশুকে রাখতে গেলে কোনো অজানা বিপদ ঘনিয়ে আসবে। প্রীতির মনের ভিতরে ভয়টা দিন দিন যেন বেড়ে উঠছে। আম্মা, বাবুকে আমায় দিয়ে দিন। কেন? ও তো কথা বলছে আমার সাথে। জন্মের সময় যদি মুখে মধু দিতে দ্রুত কথা বলতো দেখতে। না আম্মা, ও ঘুমাবে, দিয়ে দিন। মেয়েকে নিয়ে খেলা শুরু করলো সে। শিশুর নিষ্পাপ হাসি দেখে খেলা করতে করতে ক্লান্তি এসে ভর করলো শরীরে।
অবশেষে মেয়েকে বুকে নিয়ে একসময় অচেতন ঘুমে তলিয়ে গেল সে। কিন্তু সেই ঘুম দীর্ঘ হলো না। মোবাইল ফোনের তীক্ষ্ণ আওয়াজ ঘুমের গভীরতা ছিন্ন করে দিল। প্রীতি চমকে ওঠা আদৌ ঘুমে ফোনটা হাতে নিল। চোখের পাতা ভারী, তবু স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো একটি অপরিচিত নম্বর থেকে কল আসছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে অচেনা কণ্ঠ ভেসে এলো, হ্যালো। এই নম্বরটা একটা আইডি কার্ডের সঙ্গে পাওয়া গেছে, যার নাম সায়ন রহমান। উনি অ্যাক্সিডেন্ট করেছেন, অবস্থা গুরুতর, দ্রুত চলে আসবেন। এক মুহূর্তের জন্য পৃথিবী থমকে গেল। শব্দগুলো কানে প্রবেশ করলো, যেন মস্তিষ্কে পৌঁছাতে পারল না। হাত থেকে মোবাইলটা পিছলে পড়ে যাওয়ার উপক্রম হলো। প্রীতির চোখের সামনে ঝাপসা হয়ে এলো সবকিছু। শিশুটি কোলের ভেতর নড়ে চড়ে উঠল। প্রীতি তাকে শক্ত করে আঁকড়ে ধরল। চোখে পানি জমে উঠল, অথচ কণ্ঠ থেকে কোনো শব্দ বের হলো না। মুহূর্তে অসংখ্য স্মৃতি ঝড়ের মতো ভেসে এলো। সায়নের কপালে রাখা আলতো চুমু, নিঃশব্দ যত্ন, তাদের সংসারে প্রতিদিনের ছোট ছোট ঝগড়ার মাঝেও লুকিয়ে থাকা ভালোবাসা। ঠোঁট নড়ল নিঃশব্দ প্রার্থনায়, আল্লাহ কিছু যেন না হয়। শিশুটি তখনও তার কোলের ভেতর, অথচ মায়ের শরীর কাঁপছে ভয়, আশঙ্কা আর হাহাকারে। প্রীতির ভেতরে তখন শুধু একটাই আরতি, যেন সায়ন ফিরে আসে। হাসপাতালের সাদা দেয়ালের মধ্যে প্রীতি সায়নকে যখন দেখতে পেল, তখন তার চোখ দুটো ঢাকা অক্সিজেন মাস্কে, শরীর জুড়ে নানান টিউব, আর তার মনিটরে লাফিয়ে ওঠা হার্টবিটের রেখাগুলো যেন প্রত্যেক মুহূর্তে প্রীতির নিঃশ্বাস কেড়ে নিচ্ছিল। ডাক্তার বললেন সায়নের মাথায় গুরুতর আঘাত লেগেছে, সেই সঙ্গে শরীরের ভেতর রক্তক্ষরণও হয়েছে প্রচণ্ড, তাই অক্সিজেনের সঙ্গে আরও বেশ কিছু ট্রিটমেন্ট চালাতে হচ্ছে। স্যালাইন, ইঞ্জেকশন, কত রকমের যন্ত্র, সব মিলে সায়নের জীবন যেন এখন হাসপাতালের দেয়ালে ঝুলে থাকা মেশিনের তারের সঙ্গে বাঁধা। আজ টানা 2 দিন ধরে আইসিইউতে শুয়ে আছে সায়ন। বাইরের পৃথিবীর আলো, হাওয়া, কোলাহল কিছুই তার কাছে পৌঁছায় না। কাছের ওপাশে দাঁড়িয়ে প্রীতি শুধু তাকিয়ে থাকে, অথচ ছুতে পারে না, ডাকতে পারে না। 2 দিন ধরে সে যেন দুঃস্বপ্নের ভেতর বন্দি। চোখের নিচে কালি, ঠোঁট শুকনো, মুখের রং বিবর্ণ। প্রতিদিন ডাক্তারদের কাছে গিয়ে একই প্রশ্ন করে, একটু উন্নতি হয়েছে, কবে জ্ঞান ফিরবে? কিন্তু উত্তর সবসময় একই, ক্রিটিক্যাল অবস্থা। প্রার্থনা করুন। প্রীতির বুকের ভেতর কেবলই আতঙ্ক বাজতে থাকে, যদি সায়ন আর না ফেরে। শিশুটির দিকে তাকিয়ে বুকের ভেতরে নতুন এক যন্ত্রণার ঢেউ ওঠে। এতটুকু বয়সে বাবা হারা হলে মেয়েটা কি বাঁচতে পারবে? মেয়ে কেন, সে নিজেই বা কিভাবে বাঁচবে? আরেক পাশে স্বপ্না বেগম বসে আছেন, নিস্তব্ধ পাথরের মতো। তার চোখে জল নেই, শুধু শূন্য দৃষ্টি, যেন সন্তানের দুঃখেও তার ভেতরের সব কান্না শুকিয়ে গেছে। 3য় দিনে এক মর্মান্তিক খবর এলো, সায়ন আর বেঁচে নেই। খবরটা শোনার পর প্রীতির পৃথিবীটা যেন এক মুহূর্তে থমকে গেল। বুক ফাটা কান্নায় সে মাটিতে লুটিয়ে পড়ল। তার কোলে থাকা ছোট্ট মেয়েটি বুঝে ওঠার আগে এতিম হয়ে গেল। প্রীতির মনে হলো মেয়েটির সঙ্গে তার নিজের কপাল থেকেও যেন সুখ পাখি চিরতরে উড়ে গেছে। তার কপালে লেখা ছিল শুধু শোক আর কান্না। এত বড় শোক সইতে না পেরে প্রীতি শেষমেশ জ্ঞান হারায়। যতক্ষণে জ্ঞান ফিরে, দেখে সায়ন সাদা কাপড়ে শুয়ে আছে। সেদিন একবার না, পরপর 2-3 বার প্রীতি জ্ঞান হারায়। মেনে নিতেই পারছিল না তার দুনিয়ায় আপন বলতে কেউ নেই। তার আপনজন হারানোর সাথে সাথে তার ছোট্ট মেয়েটিও বাবাকে হারিয়েছে। হাসপাতালের কঠিন দিনগুলোতে অভি প্রীতির পাশে ছায়ার মতো ছিল। যা কিছু প্রয়োজন হয়েছে নিঃস্বার্থভাবে সবকিছু এনে দিয়েছে। সায়নের মৃত্যুর পরও সে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। সে নিজের কাঁধে সায়নের দাফনের সমস্ত দায়িত্ব তুলে নিল। সায়নকে শেষবারের মতো বিদায় জানানোর সময় প্রীতির কান্নার রোল যেন আকাশ ছুঁয়ে গেল। প্রীতির সঙ্গে কাঁদতে লাগলেন স্বপ্না বেগম আর সেতুও। সেই দৃশ্য দেখে সবার চোখে জল ছিল। প্রীতির কান্না দেখে যেন পাষাণেরও হৃদয় গলবে। এরপর কেটে গেল 1 সপ্তাহ। শোকের কালো মেঘে ছেয়ে আছে পুরো পরিবার। প্রথমে স্বামী নিখোঁজ,
তারপর ছোট ছেলে, আর এখন সংসারের একমাত্র বড় ছেলে অকালে চলে গেল। সায়নের মায়ের বুক ফাটা শোক যেন আর সইছে না। ছেলের শোকে তিনি প্রায় পাগল প্রায় হয়ে গেছেন। শূন্য হয়ে যাওয়া এই সংসারটা টিকে আছে কেবল অভির হাতে। অভি এখন এই শোকাহত পরিবারের একমাত্র অবলম্বন। প্রীতি মেয়েটাকে কোলেই জড়িয়ে বসেছিল। নিজে না খাওয়ায় বাচ্চাটিও ঠিকমতো দুধ পায়নি। ক্ষুধার্ত শিশুর ছোট্ট কান্না, হাহাকার সবই ধীরে ধীরে প্রীতির মনকে ঝলসাচ্ছে। সে বুঝতেও পারছিল না কোন দিকে তাকাবে, কোন দিকে মন দেয়। চোখে মুখে বাচ্চার কেঁদে বিভোর। তার নিজের শরীর, নিজের ক্ষুধা সবকিছু যেন হাওয়া হয়ে মিলিয়ে যাচ্ছে। রুমের মধ্যে যেন সে সায়নকে দেখতে পায়। সারাদিন তাকিয়ে থাকে, যেন সায়ন আর তার ছোট্ট সংসারের সুন্দর মুহূর্তগুলো দেখছে। এমনই সময় হুট করে রুমে দরজা খুলে প্রবেশ করলেন স্বপ্না বেগম। চোখে মুখে অগ্নি স্ফুলিঙ্গ, হাতে ধরলেন প্রীতির চুলের মুঠি। ভেতরের কণ্ঠ চিৎকারে ভেসে উঠল, তুই, সবকিছুর জন্য তুই দায়ী। তুই না থাকলে এসব হতো না। প্রীতির বুকের ভেতর হাহাকার আরো বেড়ে গেল। অশ্রুসিক্ত নয়নে শুধালো, আমি? স্বপ্না বেগম আরো তেড়ে ফুরে বলে উঠলেন, তোরে আনার পর থেকে এত অশান্তি। আমার সুখের সংসার, আমার সায়ন, সব শেষ, আল্লাহ গো, বলেই তিনি কাঁদতে লাগলেন। প্রীতিকে সেবার সেতু এসে স্বপ্না বেগমের হাত থেকে ছুটালেন। এই কয়েকদিনে প্রীতির ভাই মাহবুব তাকে অনেকবারই নিতে এসেছে, কিন্তু সায়নের শেষ স্মৃতিটুকু বুকে আগলে প্রীতি এই বাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। তার বিশ্বাস ছিল এই বাড়িতে থাকলে সায়নের স্মৃতিগুলোর কাছাকাছি থাকা যাবে। মনে হয় সায়ন যেন আশেপাশে আছে, সায়নের উপস্থিতিতেই প্রীতি বেঁচে আছে। তবে এখন প্রীতির মনে হচ্ছে অভির আচরণে এক ধরনের বিরক্তি স্পষ্ট। সেতুর কথায় সেই বিরক্তি আরো বেশি করে প্রকাশ পায়। আগে রুমে খাবার দিয়ে যেত, প্রীতি খেলে খেত। এখন দিনে দু একবার খেতে ডেকে যায়, তাতেও খোঁচামূলক কথা থাকে। প্রীতি এখন বুঝতে পারে সেতু তাদের বোঝা মনে করতে শুরু করেছে। অন্যদিকে স্বপ্না বেগম সব হারিয়ে একদম নিশ্চুপ হয়ে গেছেন। ছেলের শোকে তিনি যেন পাথর হয়ে গেছেন। এখন তিনি আর খাওয়ার জন্য চিৎকার করেন না, ছোট ছোট বিষয়ে অশান্তি করেন না, কাজ নিয়ে খুঁত ধরেন না, কিংবা কারো সঙ্গে ঝগড়া করেন না। গোটা বাড়িতে এখন শুধুই এক গভীর নীরবতা, শূন্যতা। সায়নকে হারানোর পর এই পরিবারে যেন আর কোনো প্রাণ নেই। রাতের পর ভোর হলো, কিন্তু প্রীতিকে কেউ খেতে ডাকলো না। ক্ষুধার চেয়ে পিপাসাই তাকে অস্থির করে তুলেছিল। তাই একসময় সে নিজেই উঠে রান্নাঘরে গেল। সেখানে গিয়ে দেখলো স্বপ্না বেগম রান্না করছেন, কিন্তু প্রীতিকে দেখেও তিনি কোনো কথা বললেন না, যেন প্রীতি সেখানে নেই। প্রীতিও কিছু না বলে ফিরে আসতে যাচ্ছিল। এই সংসারে এরকম নিশ্চুপতা এই প্রথম। ঠিক তখনই অভি সেখানে এলো, তার হাতে এক গাদা জামা কাপড়। প্রীতির সামনে সেগুলো রেখে সে বলল, এগুলো একটু পরিষ্কার করে দিও। প্রীতি অবাক হয়ে অভির দিকে তাকালো। এমন শোকের মুহূর্তেও অভি এমন কথা কি করে বলতে পারলো? প্রীতি জামা কাপড়গুলো হাতে নিয়ে মাথা নিচু করে রইল। প্রীতির নীরবতা দেখে অভি বলে উঠল, ভাবছো কেন এমন কথা বললাম? এই দুনিয়াতে কেউ কাউকে ফ্রিতে সাহায্য করে না। আমি যে তোমাদের এতদিন সাহায্য করেছি এই বেশি, তাও সে তোর কথাতে করেছি। অভি এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে তোমার এই অবস্থার জন্য তুমি দায়ী নও তো? প্রীতি কিছু বলল না, চুপচাপ কাপড়গুলো ফেলে চলে গেল মেয়ের কাছে। দুপুরের দিকে পেটে যখন খিদের আগুন জ্বলছিল, প্রীতি আর নিজেকে সামলাতে পারল না। সে নিজে গিয়ে খাবার টেবিলে বসলো। সামনে রাখা বড় মাছের টুকরোগুলো থেকে একটা নিজের পাতে তুলে নিল। ঠিক তখনই সেতু সেখানে এসে দাঁড়ালো। প্রীতির পাতে বড় মাছ দেখে সেতুর চোখ যেন কপালে উঠল। ব্যঙ্গ করে সে বলল, বাহ, বেশ বড় মাছের পিস নিয়েছ, কে টাকা দিচ্ছে? আমাদের তো এত টাকা নেই যে সবাইকে এমন মাছের টুকরো দেব। সেতুর এমন অপমানজনক কথা শুনে প্রীতির বুকটা ভেঙে গেল। সে আর কিছু খেতে পারল না। চোখের জল আর গলার কষ্ট নিয়ে ভাতের থালা রেখে সেখান থেকে উঠে গেল। তার মনে হচ্ছিল
এই বাড়িতে তার আর কোনো সম্মান নেই। সবাই তাকে বোঝা মনে করছে। সায়ন সবার জন্য কত কিছুই না করেছে, অথচ আজ সবাই তাকে ভুলে গেছে। সে তোকে ভালোবেসে বিয়ে দিয়েছিল সায়ন। প্রীতি নিজেও সায়নকে কত বুঝিয়েছে। সায়নের জন্য পরিবারের সবাই আজ অকৃতজ্ঞ। সায়নের ভালোবাসার কোনো দামই তারা দিল না। এই পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা বা ত্যাগের কোনো মূল্য নেই। সবাই শুধু নিজেদের স্বার্থটাই দেখে। অভি যে কাপড়গুলো দিয়েছিল পরিষ্কার কেন করনি ভাবি? আমার এই অবস্থায় এসব ধোয়া সম্ভব না। তোমাদের রেখেছি, এটুকু কাজ তো করতেই পারো নাকি? প্রীতি চলে যায়, দরজাটা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। আলমারি থেকে সায়নের একটা শার্ট বের করে নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে থাকে। মনে পড়ে যায় তাদের একসাথে থাকা স্মৃতিগুলো। এই তো অ্যাক্সিডেন্টের দিনও সায়ন কি সুন্দর করে আষ্টে পৃষ্ঠে ছিল প্রীতির সাথে। আর এখন এক সপ্তাহের ব্যবধানে প্রীতি শূন্য। সায়নের কোনো উপস্থিতি নেই প্রীতির জীবনে। স্বার্থপরের মতো চলে গেলে একবারও ভাবলে না আমি কিভাবে থাকবো? আমাদের মেয়েটা বড় হয়ে কাকে বাবা ডাকবে? আমি তো ছোট থেকেই এতিম। আমার মেয়েটাও আমারই মতন এতিম হলো সায়ন। এই দেখো, দেখো না, এই বিছানায় আমরা তিনজন একসাথে ঘুমাতাম। এখানেই তুমি আমায় জড়িয়ে ধরে রাখতে, খাইয়ে দিতে, ঘুম না আসলে চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দিতে, তোমার সাথে ঝগড়া করতাম। সবকিছু মনে আছে? এখন আমি ঠিক মতন খাই না, কেউ খেতেও বলে না, আর কেউ আর ঘুমও পাড়িয়ে দেয় না। ঝগড়া তো দূর, এখন কেউ আমার সাথে কথাও বলে না সায়ন। আমার মনে হয় আমি কথা বলা ভুলে যাচ্ছি। আমার কথা শোনার, অভিযোগ রাখার, অভিমান করার মানুষটা আমায় ফাঁকি দিল একলা করে। ও সায়ন, শোনো না, তুমি বরং ফোন দেখতে দেখতে আমার পাশে থাকো, কেমন? আমি বিরক্ত করব না, পাশে তো থাকবে, তাতেই চলবে। আর ঝগড়া করব না, আমার কথাও বলবো না, কিচ্ছু বলবো না। দেখো, ফিরে আসো না সায়ন, আমার পাশে তুমি নেই সায়ন। আমি শূন্য, একেবারেই শূন্য। কিচ্ছু নেই আমার, বাঁচার কোনো মানেই নেই। তুমি একটা মানুষ হারিয়ে গিয়ে দুনিয়াতে এত এত মানুষের ভিড়ে আমায় একলা করে দিয়ে চলে গেলে। শুনছো তো তুমি? আমাদের মেয়েটারও কেউ নেই। তুমি ছাড়া আমাদের কোথাও কেউ রইল না আর, এত বড় দুনিয়াতে। কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কাঁদতে লাগলো প্রীতি। প্রিয়া মায়ের মুখের দিকে হা করে তাকিয়ে আছে, চোখ দুটো বড় বড় করে। কিছু বুঝতে চাইছে হয়তো। ছোট্ট প্রাণটা কি বুঝছে? সারাদিন সে বা 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 করে ডাকলেও এখন আর বাবার স্নেহ মাখা হাত দুটি তাকে কোলে নেয় না অনেক দিন, আর নিবেও না কোনোদিন। খাওয়া শেষ করে প্রীতি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগুলো। খাট থেকে মেয়েটার কান্নার আওয়াজ ভেসে আসছে, বুকের ভেতর কাঁপন ধরানো কান্না। 6 মাসে পড়েছে বাচ্চাটা। ছোট্ট শরীরটা আস্তে ধীরে বড় হচ্ছে, কেবল দুধে আর চলে না। ক্ষুধায় কুকড়ে কেঁদে ওঠে, হাত পা ছুড়ে দেয়। প্রীতি তাড়াহুড়ো করে একটি ছোট বাটি বের করলো। মনের ভেতর কেবল একটাই চিন্তা, সে চাইছে একটু ভাত চটকে কিংবা কিছু রান্না করে মেয়েটার মুখে তুলে দিই, যাতে বাচ্চাটা শান্ত হয়। শিশুর চোখ লাল হয়ে উঠেছে অবিরাম কান্নায়, ঠোঁট কাঁপছে। ঠিক সেই সময় রান্নাঘরে দরজার ধারে অভি দাঁড়িয়েছিল। প্রীতি প্রথমে খেয়াল করেনি, হঠাৎ চোখ তুলে তাকাতেই দেখে অভি তাকে এক দৃষ্টিতে দেখছে। তার ভেতরে যেন কোনো গোপন অগ্নি লুকানো আছে। মুখটা শুষ্ক, চোয়াল শক্ত করে ধরা। প্রীতির ফর্সা গায়ের রঙে এখন ক্লান্তির কালি স্পষ্ট হয়ে উঠেছে। চোখের নিচে ঘন কালো দাগ। এই কদিনের নির্ঘুম রাত, সংসারের চাপ আর দুঃখের ভার তার চেহারায় ছাপ ফেলেছে। প্রীতি অভির চোখে চোখ রাখতেই বুকের ভেতর কেমন অস্থিরতা জমে উঠল। অভির চাহনিতে ছিল অভিযোগের ছাপ, আবার অদ্ভুত এক নিঃশব্দ সহানুভূতির ছায়াও। কিছু বলা হয়নি, কিন্তু নীরব দৃষ্টির ভেতর যেন হাজার অপ্রকাশিত শব্দ। কি করছো প্রীতি? প্রীতি উত্তর দিল না, চুপচাপ একটা গাজর খুঁজে সেদ্ধ বসালো। অভি আরেকটু এগিয়ে গিয়ে বলল, এখনো তেজ কমেনি দেখছি, আগের মতনই গুমোট। কি বলতে চাইছেন? অভি ফ্রিজ থেকে একটা আপেল বের করে কামড় দিল।
ঠোঁটের কোনো অন্যরকম হাসি এনে বলল, স্বামী নেই, বিধবা তুমি, অসহায় এবং দুর্বল নারী, সে ভাবেই বজায় রাখো না। এরকম তেজ কেন দেখাচ্ছ? তেজ দেখিয়েই তো নিজের এই পরিণতি করলে। প্রীতি বুঝতে না পেরে শুধয়, আমি করেছি? হো, তুমি তুমি আমার জীবনটাও নষ্ট করেছ, আবার সায়নকেও তোমার জন্যই মরতে হলো। অপয়া, মুখ সামলে কথা বলুন। অভি তাচ্ছিল্যের হাসি হাসলো। যে নিজের শরীর সামলাতে পারেনি সে কিনা বলছে অন্যের মুখ সামলাতে, তাও আমার। অতীত ভুলে এতই সহজ প্রীতি? অভির কথা শুনে প্রীতি চোখ দুটো বড় বড় করে উত্তর দিল, সহজ ছিল না। মনে হচ্ছে তোমার সেদিনের অপমান কম হয়ে গেছে। সেদিনের অপমানের জন্যই আজ আমি এখানে। মনে পড়ে তুমি তোমার ভাইকে দিয়ে আমাকে সবার সামনে অপমান করে মার খাওয়ালে। রাস্তায় পড়ে গেছিলাম আমি, কাদার মধ্যে। সবাই আমায় দেখে হাসছিল, কেউ এগিয়ে আসেনি। উল্টে যারা এসেছে মেরে রক্তাক্ত করে দিল। তারপর পরীক্ষা দিতে পারলাম না সেবার, এয়ার লস দিয়ে পড়াশোনাও করলাম না। তোমার জন্য আমার এত অপমান, এত ক্ষতি হলো, এখনো কিছুই ভুলিনি। আর না, কোনো অপমান। তোমার কৃতকর্মের ফল পেয়েছ। তাহলে তুমিও যে বিধবা, সেটাও তোমার কৃতকর্মেরই ফল। তারপর কেটে যায় একঘেয়ে বেদনাময় ছন্দে। সকাল সন্ধ্যা বাচ্চার কান্না, সংসারে থেকে কখনো সেতু বা অভির কথা শোনা। নিজের অন্তহীন শূন্যতায় প্রীতি ভাসতে থাকে। স্বপ্না বেগম আগের মতো আর কিছু বলে না। এখন সেতু মাঝে মাঝে টুকটাক খোঁচা মারে, কখনো কখনো বলে, তুমি তো কিছুই করতে পারো না। সব সময় কেঁদে কেটে কাজ না করার ধান্দা। আবার কখনো কটু হেসে বলে, তোমার জন্য এই সংসারের অবস্থা। প্রীতি সেতুর কথা শোনে, বুঝে উঠতে পারে না তার কি দোষ। কেন তাকে অপয়া বলে সায়নের চলে যাওয়ার পেছনে দায়ী করছে সবাই। ছোট ছোট কথাগুলো প্রতিদিন কাটার মতো বিঁধে যায় প্রীতির অন্তরে। শেষমেশ আর সইতে পারে না প্রীতি। বাচ্চাকে আঁকড়ে ধরে বুকের ভেতর সায়নের স্মৃতি নিয়ে সিদ্ধান্ত নেয়, এ ঘর তার নয়, এ সংসার তাকে বাঁচাচ্ছে না। ভোরের প্রথম আলোয় কাঁধে ব্যাগ, কোলে মেয়ে, বুকের ভেতর অশ্রু লুকিয়ে সে বেরিয়ে যায়। পথ চলতে চলতে মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপে সায়নের ছায়া তার পেছনে আছে। চোখ ভিজে উঠছে বারবার, কিন্তু এবার আর থামেনি। অবশেষে বাবার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো প্রীতি। বুক ধরফর করছে, কে জানে জায়গাটা এখনো তার জন্য খোলা আছে তো। কাপা হাতে কলিং বেল বাজালো। ভেতর থেকে দরজার শব্দ হলো। খানিক পরে দরজা খুলে গেল। দাঁড়িয়ে রইল মাহবুবের স্ত্রী লিমা। চোখের সামনে বোনের অবস্থা দেখে লিমা প্রথমে অবাক হয়ে গেল। হাতে কোলে বাচ্চা, চোখ ফুলে কান্নায় ভেজা, মুখ শুকিয়ে অর্ধেক মানুষ হয়ে যাওয়া প্রীতি। দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়ল তার কপালে, যেন সে আলো তো বোঝা গেল প্রীতি কেবল একটি আশ্রয়ের জন্য দাঁড়িয়ে আছে। প্রীতি, তুমি? এ কি অবস্থা হয়েছে? লিমা ভেতরে আসতে ইশারা করলো। প্রীতি কোলে বাচ্চাকে আঁকড়ে ধরে ধীরে ধীরে ঢুকে গেল ঘরে। আগের পরিচিত সবই আছে, অথচ তার ভেতরে কেমন অচেনা শূন্যতা। তোমার ভাই আনতে গেছিল, আর আসলে না কেন? প্রীতি মলিন মুখে জবাব দেয়, সায়নের স্মৃতি ছেড়ে আসতে ইচ্ছে করছিল না ভাবি। লিমা বুঝে প্রীতির মনের অবস্থা। ছোট বোনের মতন স্নেহের পরশ বুলিয়ে দিল মাথায়। সান্ত্বনা স্বরূপ কিছু কথা বলে। প্রীতি নিজের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো সে। একসময় এই ঘরে তার দিন যেত, খুঁটিনাটি জিনিসে ভরা ছিল, কিন্তু এখন দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বুকের ভেতর ধক করে উঠল। রুমটা যেন অর্ধেক ছেঁড়া স্মৃতির মতো দাঁড়িয়ে আছে। বিছানার তোষক নেই, শক্ত চৌকি কেবল কাঠের শূন্যতা নিয়ে পড়ে আছে। উপরে একটা চাদর। কোনো মতে মেয়েটাকে সেই চৌকিতে শোয়ালো প্রীতি। কাঠের ওপর শিশুর দেহটা কেমন যেন অস্বস্তিতে কেঁপে উঠল, তবু উপায় নেই। দেয়ালের কোণে যেখানে একসময় সাজানো ছিল আলমারি, সেখানে এখন ফাঁকা, নেই আলমারি। শুধু এক কোণে হেলান দিয়ে ঝুলছে পুরনো ক্যালেন্ডার, যার পাতায় সময় থমকে আছে। কোণে আলনা পড়ে আছে,
জং ধরা দাগ, পাশে দুটি পুরনো চেয়ার, যেন ঘরের নিঃসঙ্গ সাক্ষী। প্রীতি চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখলো। বুকের ভেতর হাহাকার জমলেও সে কিছু বলল না, শুধু মনের ভেতর নিঃশব্দে উপলব্ধি করলো তার জীবনে আর কিছু আগের মতন নেই। কিছুটা কষ্ট পেলেও সে মুখে কিছু প্রকাশ করলো না, মনে মনে ঠিক করে নিল এই নতুন শূন্যতাও তাকে মানিয়ে নিতে হবে, কারণ তার কাছে আর কিছু বাকি নেই। আছে শুধু মেয়েটা আর ভাঙা জীবনের ভার। কোলে বাচ্চা নিয়ে চৌকির কোণে বসেছিল প্রীতি। হঠাৎ দরজায় খটখট শব্দ হলো। ভেতরে ঢুকলো লিমা, হাতে একটা ট্রে, কিছু নাস্তা, সাথে খাবারও রয়েছে। মুখে স্বাভাবিক মায়াবী হাসি। এসো খেয়ে নাও, চেহারার কি হাল করেছ, বলে ট্রেটা সামনে রাখলো। তারপর বাচ্চাটাকে আদর করতে করতে কোলে তুলে নিল। শিশুটি কেঁদে উঠছিল। লিমার কোলের নরম স্পর্শে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। প্রীতি চুপচাপ তাকিয়ে রইল। তারপর আস্তে করে প্রশ্ন করলো, গলার স্বর কাঁপছিল, ভাবি আমার সব সার্টিফিকেট, কাগজপত্র ওসব কোথায়? লিমা শিশুটিকে দোলাতে দোলাতে উত্তর দিল, তোমার ভাই রেখেছে, সব ঠিক জায়গাতে আছে, চিন্তা করিও না। ট্রের দিকে হাত বাড়িয়ে নাস্তা খেতে শুরু করলো। কতদিন পর আসল ক্ষুধার্ত মানুষের মতো খাচ্ছে সে। খাওয়া শেষে ট্রে একেবারে খালি, একটা দানাও অবশিষ্ট রাখেনি প্রীতি। মুখ মুছলো আঁচলে, নিঃশ্বাস ভারী হয়ে গেল। মনে হচ্ছিল কতদিন পর বোধহয় সত্যি ভালো করে খেলো সে। লিমা তখনও শিশুটিকে কোলে নিয়ে গুনগুন করে আদর করছে। প্রীতি প্রথমবারের মতো খানিকটা স্বস্তি পেল, যেন জীবনের তিক্ততার ভেতরেও একটা মুহূর্তের শান্তি এসে ছুঁয়ে গেল তাকে। পেরিয়ে গেছে কয়েক মাস। এই প্রীতি যেন এক অদৃশ্য আগুনের ভেতর দিয়ে হেঁটে গেছে। প্রতিদিন চাকরির খোঁজে সে হন্য হয়ে ঘুরছে, কোথাও আবেদন, কোথাও সাক্ষাৎকার, কোথাও আবার প্রত্যাখ্যান। জানে না আদৌ কোনো কাজ পাবে কিনা। তবু থেমে যায়নি। বউকে মেয়ে, আর অন্তরে বেঁচে থাকার দায়। এই সময়ে অভির কিছু কথার টুকরো টুকরো অংশ, খোঁচার আচরণের অদ্ভুত অসঙ্গতি, সব একত্র করে প্রীতির মনে সন্দেহের আগুন জ্বলে ওঠে। অস্থিরতায় সে অবশেষে পুলিশের শরণাপন্ন হয়। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ সত্য। সন্দেহ সঠিক প্রমাণিত হলো, অভি সায়নের মৃত্যুর মূল হোতা। পুলিশ জানায়, অনেক আগেই সেতুর সঙ্গে গোপন সম্পর্কের আড়ালে প্রায় সে প্রীতির শ্বশুরবাড়িতে যাতায়াত করত। তখনই প্রীতিকে দেখে মনে পুষেছিল অদ্ভুত এক আক্রোশ আর দাহ। সেই দাহ থেকে বিয়ের ফাঁদে টেনে নেয় প্রীতিকে, ভালোবাসা নয়, প্রতিহিংসার নেশায়। বিয়ের পর সংসার করছিল বটে, কিন্তু প্রীতি ও সায়নের অমলিন সুখ সে কিছুতে সহ্য করতে পারেনি। নানাভাবে সেতু কিংবা স্বপ্না বেগমকে দিয়ে অশান্তি জিয়ে রাখার চেষ্টা করেছে। অবশেষে যখন সায়ন অ্যাক্সিডেন্টে আহত হয়ে আইসিইউতে ভর্তি হলো, তখনই সুযোগ নিল অভি। রাতের আধারে নিঃশব্দে গিয়ে সায়নের মুখ থেকে অক্সিজেন খুলে দেয়, আর ওষুধ বদলে দেয় ভুল ডোজে। মুহূর্তেই নিস্তব্ধতা নেমে আসে। সায়নের মৃত্যু নিশ্চিত হয়। অভির ইচ্ছে ছিল সায়নের মৃত্যুর পর প্রীতি ভেঙে পড়ুক, ধ্বংস হোক, নিঃশেষ হোক, অপমানিত হোক তার সাথে থেকে, যেরকম অপমানিত সে হয়েছিল সবার সামনে। দুপুরের নিস্তব্ধতার ভেতর আচমকায় দরজার কলিং বেল বেজে উঠল। প্রীতি চমকে গিয়ে দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা ভিখারিনী, মাথার কাপড় টেনে মুখ আড়াল করছে, যেন তাকে চিনে না ফেলে কেউ। মুখটা কেমন যেন পরিচিত মনে হলো। প্রীতি আর গভীরে তাকালো না। সে নিঃশব্দে হাত বাড়িয়ে কিছু টাকা দিল। বৃদ্ধাও দ্রুত নিয়ে সরে যাচ্ছিল। তখনই চোখে পড়ে হামাগুড়ি দেওয়া বাচ্চাটা। হাসি মুখে দোয়া করে চলে গেল নিঃশব্দে। যাওয়ার আগে ঘোলাটে চোখগুলো নয়ন ভরে বাচ্চাটা দেখছিল। সেই চোখ জোড়া চিনতে অসুবিধা হয়নি প্রীতির। তবুও নিশ্চুপ ছিল বৃদ্ধার মতন। বাড়ি থেকে বিতাড়িত হয়ে পথের ভিখারিনী এখন। কৃতকর্মের ফল সবাইকেই পেতে হয়। ঠিক সেই মুহূর্তে ফোন বেজে উঠল। অপর প্রান্ত থেকে খবর এলো, প্রীতির চাকরি কনফার্ম হয়েছে। যেন অন্ধকারের ভেতর হঠাৎ আলোর কণা এসে পড়ল। উত্তেজনায় বুক ভরে উঠল তার। প্রীতি দৌড়ে গিয়ে মেয়েটিকে কোলে তুলে নিল।
মেয়েটা মায়ের বুকের উষ্ণতা পেয়ে যেন আরো ঝলমল করে উঠল। ছোট্ট দুটি হাত জড়িয়ে ধরল প্রীতির গলা। সে খিলখিলিয়ে হেসে উঠল, যেন এই ছোট্ট প্রাণটিও জানে অবশেষে তার মা জয়ী হয়েছে জীবনের এক দুঃসহ লড়াইয়ে। গল্পটি শুরু হয়েছিল অনাথ মেয়ের স্বামীর সংসার নিয়ে। এক বুক আশা নিয়ে পা রেখেছিল, সেই সংসারে সুখ ধরা দিল পাখির মতন উড়ে পালিয়েছে। অবহেলা, অপমান সহ্য করে অবশেষে চাকরি পেয়ে বুঝতে পারে কালচক্র যতই নির্মম হোক, আশার আলো সবসময় নতুন জন্ম নেয়। প্রীতির চোখে অশ্রু জমে এলো এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে। তার মনে হলো হয়তো এটাই জীবনের কালচক্র, যেখানে মৃত্যু, প্রতারণা, দুঃখের মাঝেও নতুন করে জন্ম নেয় আশার পুনর্জীবন। জীবনের কালচক্র শিখিয়ে দেয় কোনো সুখই চিরস্থায়ী নয়, আবার কোনো দুঃখ অনন্ত নয়। মানুষের সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ সবই এই কালচক্রের অন্তহীন ঘূর্ণি। তা কখনো আলোয় ভাসায়, কখনো অন্ধকারে ফেলে দেয়। জীবনের কালচক্র ঘুরে চলে নিজের নিয়মে। আজ যে শূন্যতায় ডুবে আছে, কাল হয়তো সে আলোয় ভাসবে। মানুষ হাঁটে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, কালচক্রের অদৃশ্য স্রোতে ভেসে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।